হ্যালো, কেমন আছো বন্ধুরা? ক্লাস 12 থার্ড সেমিস্টারের আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 থার্ড সেমিস্টারের এটা আমাদের শেষ চ্যাপ্টার। এর আগে আমি প্রোজ এবং পোয়েম তোমাদেরকে খুব সহজ করে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে দিয়েছিলাম এবং তার সাথে ছিল ডিটেল ভোকাবুলারি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে এই যে এখানে আমি প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এই গোটা সেশনটিতে তোমরা আমাকে খুবই উৎসাহ দিয়েছো এবং আমার পড়ানো যে তোমাদের এত ভালো লেগেছে সেটা শুনে আমি সত্যিই খুব গর্বিত। দেখো বন্ধুরা, এই ড্রামাটি এমন একটি চ্যাপ্টার যেটা থেকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষাতেও এমসিকিউ প্রশ্ন আসবে এবং ফোর্থ সেমিস্টার যে পরীক্ষাটা হবে যেটা আগামী বছরে, সেটাতেও তোমাদের 5 নাম্বারের বড় প্রশ্ন আসবে। তাই এটা এমনভাবে পড়তে হবে যাতে এই সেমিস্টার তো বটেই, এর পরের সেমিস্টারেও আমাদের কাজ হয়ে যায়। পড়ানো নিয়ে কোনো চিন্তা করো না, পড়ানোর দায়িত্ব আমার। আমি দুটো সেমিস্টারকে মাথায় রেখেই এই নাটকটা তোমাদের পড়াবো। শুরু করার আগে আরেকটা রিকোয়েস্ট তোমাদেরকে করতে চাই। দেখো, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এতে তোমাদেরই উপকার। আর তার সাথে সবশেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে প্রতিবারের মতনই এবারও একটা নিচে মিষ্টি কমেন্ট করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, সবথেকে প্রথমেই আমাদের জানা উচিত যে ড্রামাটা আমরা পড়ছি তার নাম রাইডার্স টু দ্য সি। এটা কেন দেয়া হয়েছে এবং এই নামকরণের পেছনের আসল উদ্দেশ্যটা কি লেখকের। যদি আমি নামটাকে ভাঙি, প্রথমে লেখা আছে রাইডার্স। রাইডার মানে কি? রাইডার মানে হলো একটি যাত্রী বা আরোহী যে কোনো বাহনে চড়ে একটি নির্দিষ্ট গন্তব্যে বা কোনো একটা উদ্দেশ্যের দিকে রওনা দেয়। এরপরে দেখো টু লেখা আছে। টু হচ্ছে একটি প্রিপোজিশন, এর মানে হচ্ছে কোনো কিছুর দিকে বা উদ্দেশ্যে। এরপরে লেখা আছে দা সি। এখানে দা সি মানে কি? দেখো, সি মানে তো আমরা সবাই জানি একটা সমুদ্র বা বিশাল জলরাশি, কিন্তু এখানে কোন সমুদ্রের কথা বলা হয়েছে চলো তোমাদের ডাইরেক্ট ম্যাপেতে দেখিয়ে দিই। এই গল্পটা লেখা হয়েছে অ্যারেন আইল্যান্ড, যেটা অবস্থিত আয়ারল্যান্ডের ঠিক পশ্চিম প্রান্তে। সেই জায়গাটিকেই উদ্দেশ্য করে নাটকটি লেখা হয়েছে। এবার এই অ্যারেন আইল্যান্ডের চারপাশে নর্থ আটলান্টিক ওশিয়ান বা উত্তর আটলান্টিক মহাসাগর ঘিরে রয়েছে। তাই এখানে সমুদ্র বলতে ওই উত্তর আটলান্টিক মহাসাগরকেই বলা হয়েছে। কিন্তু এখানে দা সি মানে যে সমুদ্র বা বিশাল জলরাশি, সেটাকে উদ্দেশ্য করে লেখক বলছেন না। তিনি এখানে বলতে চাইছেন এটা একটা অজানা অনিশ্চয়তা এবং সব থেকে বড় এটা হচ্ছে মৃত্যুর প্রতীক বা সিম্বল অফ ডেথ। নাটকটাকে যদি আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করি, এর মধ্যে আমরা দেখতে পাবো একজন মায়ের কোল ফাঁকা করে কিভাবে তার একে একে 6 জন সন্তান সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেয় এবং শেষমেশ সমুদ্রের অতল গহ্বরে তাদের প্রাণ হারিয়ে যায়। অর্থাৎ যে সমুদ্র জীবনের রুজি রুটির উৎস, সেটাই তাদের জন্য মৃত্যুর রাস্তা। অর্থাৎ জীবন সবসময় সবার জন্য সমান নয়। নিজেদের পেট চালাতে অনেকেরই মৃত্যুর ওপর ভরসা করতে হয়। অর্থাৎ সমুদ্র মানেই মৃত্যু, এটা জানা সত্ত্বেও তাদের সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিতে হয় পরিবার এবং নিজের পেট চালানোর জন্য। তাই তারা সমুদ্রের বা মৃত্যুর পথগামী যাত্রী, যেটাকে ইংলিশে বলা হয় রাইডার্স টু দ্য সি। এবার আসা যাক লেখকের চরিত্র সম্বন্ধে। লেখক এই বিষয়টি, এই নাটকটিকে কেন উপস্থাপনা করছেন আমাদের সামনে, সেটা জানাটা আরো বেশি জরুরি। লক্ষ্য করো, লেখকের পুরো নাম এডমান্ড জন মিলিংটন সিঞ্জ বা ছোট করে বলা হয় জে.এম. সিঞ্জ। তিনি জন্মগ্রহণ করেন 1874 সালে এবং মারা যান 1909 সালে, মাত্র 37 বছর বয়সে। তিনি একই সাথে ছিলেন আইরিশ প্লেরাইট, পোয়েট এবং প্রোজ রাইটার, অর্থাৎ আইরিশ নাট্যকার, কবি এবং গদ্য লেখক, যিনি দ্য আইরিশ লিটারারি রিভাইভাল বা আইরিশ সাহিত্যিক পুনর্জাগরণে খুবই বড় একটি অবদান রেখেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 16 এপ্রিল 1871 সালে আয়ারল্যান্ডের ডাবলিনের কাছাকাছি রাথফারহামে। সিঞ্জ তার পড়াশোনা করেছিলেন ট্রিনিটি কলেজ ডাবলিনে এবং পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ে ভাষা, সাহিত্য ও দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন।
করেছিলেন। সিঞ্জ তার আয়ারল্যান্ডকে নিয়ে নাটক, গল্প বা এই সমস্ত যে কবিতাগুলো লিখেছিলেন সেই সমস্ত কিছুর পেছনে ইনফ্লুয়েন্স হিসেবে কাজ করেছিল একজন বিশেষ ব্যক্তি, যিনি হচ্ছেন ডব্লিউ.বি. ইয়েটস। তিনি প্যারিসে থাকাকালীনই তার সাথে দেখা করেন। ডব্লিউ.বি. ইয়েটস সম্বন্ধে আমাকে নিশ্চয় আর তোমাদের মনে করে দিতে হবে না, কারণ ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে আমরা অলরেডি ক্লাস 11-এর মধ্যে পড়েছিলাম, দ্য সেকেন্ড কামিং। আশা করছি তোমাদের মনে পড়ছে। সেই কবিতার মধ্যে আমরা দেখেছিলাম ব্রিটিশরা আয়ারল্যান্ডের ওপর যে রাজত্ব করেছিল তার ফলে যে আয়ারল্যান্ডের ক্ষয়ক্ষতি হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সমস্ত কিছু তিনি তার মধ্যে তুলে ধরেছিলেন। ঠিক একইভাবে তিনি জে.এম. সিঞ্জকেও অনুপ্রাণিত করেছিলেন আইরিশ জীবন এবং লোককথা, বিশেষ করে আরন দ্বীপপুঞ্জের যে সংস্কৃতির অন্বেষণ সেটা নিয়ে লেখার জন্য উৎসাহিত করতে। নেক্সট যে পয়েন্টটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়ার্ক উইথ অ্যাবে থিয়েটার। এখানে অ্যাবে থিয়েটার সম্বন্ধে আমি ডিটেলসে একটুখানি পরেই বলছি, তবে এই সম্বন্ধে সিঞ্জ প্রথমত একজন ফাউন্ডার মেম্বার ছিলেন এই অ্যাবে থিয়েটারের, যেটার অবস্থান ছিল ডাবলিনেই, এবং এটা ছিল আইরিশ সাহিত্যের পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তার মহৎ কাজগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে নাটকগুলি পাঠ করা হয়েছিল সেগুলো হচ্ছে রাইডার্স টু দ্য সি, যেটা 1904 সালে হয়, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, এটা 1907 সালে, এবং দ্য ওয়েল অফ দ্য সেন্টস, এটা 1905 সালের। আর এই প্রত্যেকটা নাটকই ডাবলিনের ওই অ্যাবে থিয়েটারে পাঠ করা হয়েছিল। অবশেষে তিনি খুব ইয়ং বয়সেই মারা যান, যখন তার বয়স ছিল মাত্র 37 বছর, 24শে মার্চ 1909 সালে হজকিন রোগের কারণে। এবার একটু আমরা সংক্ষেপে অ্যাবে থিয়েটার সম্পর্কে দেখি, কেন এটা এতটা ইম্পর্টেন্ট ছিল তখনকার আইরিশ সংস্কৃতি ভাষাকে পুনরুদ্ধার করার জন্য। আসলে হয়েছিল কি, 1801 সালে আয়ারল্যান্ডের যখন ব্রিটিশদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়, তখন ধীরে ধীরে আইরিশ যে সংস্কৃতি, ভাষা, শিল্প, সেই সমস্ত কিছু ধীরে ধীরে বিলুপ্তের পথে চলে যাচ্ছিল, এবং আয়ারল্যান্ডের সব জায়গাতেই ইংরাজি ভাষার প্রভাব বিস্তার করছিল, যার ফলে সেখানকার যে নেটিভ বা জন্মগত ভাষা সেটা আস্তে আস্তে অবহেলিত হচ্ছিল। এই প্রতিক্রিয়ার ফলেই কিছু সাহিত্যিক এবং শিল্পী সিদ্ধান্ত নিলেন যে আইরিশ পরিচয়কে পুনরুদ্ধার করতে হবে, আর তার জন্যই 1904 সালে ডব্লিউ.বি. ইয়েটস, লেডি গ্রেগরি এবং জে.এম. সিঞ্জ মিলে অ্যাবে থিয়েটারটি প্রতিষ্ঠা করেন। এর প্রধান উদ্দেশ্য ছিল আইরিশ সংস্কৃতিকে নাটকের মাধ্যমে পুনর্জীবিত করা, আর এখানে মঞ্চস্থ নাটকগুলোতে আইরিশ গ্রামীণ জীবনের যে বাস্তব চিত্র সেটা লোকেদের সামনে তুলে ধরা, তার সাথে সেখানকার লোকগাথা এবং তাদের ধর্মশাস্ত্র, পুরাণ, এই সমস্ত কিছু তুলে ধরা হতো। মোট কথা, ইংরেজরা যেখানে যেখানে গেছে, যেখানে যেখানে তারা সাম্রাজ্য বিস্তার করেছে, সেখানে সেখানেই তারা তাদের ধর্ম এবং তাদের ভাষাকে ওখানকার লোকেদের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এই একই প্রভাব আমরা বাংলাতেও দেখতে পেয়েছি। যখন ব্রিটিশরা বাংলাতে শাসন করেছিল, তখন বাংলার ভাষা এবং সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য বা তার নবজাগরণ করার জন্য অনেক নাটক মঞ্চস্থ হয়েছিল। এগুলো তোমরা খুব সহজেই মনে করতে পারবে, কারণ এগুলো সব আমরা ইতিহাসে পড়েছি। আর দেখবে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, এরা ছিল এই সমস্ত নাটকগুলোর পেছনে প্রধান সৃষ্টিকর্তা। মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা নাটক শর্মিষ্ঠা 1859 সালে তৈরি হয়। দীনবন্ধু মিত্রের প্রধান নাটক নীলদর্পণ, সেটা 1860 সালে তৈরি হয়। এটা কৃষকদের শোষণ এবং সামাজিক যে অন্যায় হয়েছিল সেটা তুলে ধরার জন্য। তো মোট কথা, বাঙালিও এই নাটক এবং বিভিন্ন লেখালেখির মাধ্যমে আমাদের বাংলা ভাষাকে পুনর্জাগরণের জন্য চেষ্টা করেছিল। এই সমস্ত কিছু এমন নয় যে তোমাদের মনে রাখতে হবে, আমি জাস্ট এগুলো প্লট তৈরি করার জন্য, সেই সিচুয়েশনটাকে বোঝানোর জন্য এগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। নাটক পড়তে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু যে নাটকটা লেখা হচ্ছে তার প্রেক্ষাপট কি, তার প্লট কি, সেই সমস্ত কিছু কিন্তু আমাদের খুঁটিনাটি জানতে হবে। তবেই দেখবে তোমরা সেই নাটকটার সাথে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। এই দেখো,
আমি এখানে অ্যাড করেছি অ্যাবে থিয়েটার যেটা ছিল তখনকার যুগে, সেই অ্যাবে থিয়েটারের সমস্ত ফটো বাইরের এবং ভেতরের। আর এই যে ওপরের যে ফটোটা দেখছো, এটা এখনকার বর্তমানের অ্যাবে থিয়েটার এবং তার ভিতরের যে ফটো। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে যে রাইডার্স টু দ্য সি, এই লেখাটা লেখার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সহজ ভাষায়। দেখো, এর প্রথম লক্ষ্যটাই ছিল আইরিশ যে সংস্কৃতি সেটাকে বাঁচানোর জন্য। সিন্থ চেয়েছিলেন আয়ারল্যান্ডের দ্বীপের যে মানুষদের জীবন, ভাষা এবং তাদের বিশ্বাসকে নাটকের মাধ্যমে তুলে ধরা, যাতে এগুলো কখনোই না হারিয়ে যায়। দ্বিতীয়ত, দ্বীপের যে কষ্টের গল্প সেটা তিনি মানুষদের সামনে তুলে ধরেছিলেন। দ্বীপের মানুষদের জীবন ছিল খুবই কষ্টের, সমুদ্রই ছিল তাদের একমাত্র খাবারের উৎস এবং মৃত্যুর কারণ। অনেক পুরুষই এখানে প্রতি বছর সমুদ্রে ডুবে মারা যেত। তৃতীয়ত, এখানে সমুদ্রকে একটা প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে। গল্পে সমুদ্র শুধু জল নয়, এটা ভাগ্য আর মৃত্যুর প্রতীক। মানে মানুষ যতই চেষ্টা করুক, মৃত্যু আর কষ্ট থেকে পালাতে পারবে না। সমুদ্র হচ্ছে তার জলজ্যান্ত নিদর্শন। এছাড়া তিনি নিজের অভিজ্ঞতাও এই নাটকের মাধ্যমে শেয়ার করেছেন আমাদের সাথে। সিন্থ কিছুদিন আরন দ্বীপপুঞ্জ থেকে সেখানকার মানুষদের কষ্ট, বিশ্বাস আর শক্তিকে দেখে মুগ্ধ হয়েছিলেন, তাই তিনি এই নাটকটি রচনা করেছিলেন। এই জিনিসটা এখন তোমাদের আসবে না, এটা তোমাদের 4th সেমিস্টারে আসবে যে নাটকটা কেন লেখা হয়েছিল, এর পেছনে উদ্দেশ্য কী ছিল। তো তখন আমাদের এটা লিখতে হবে। তবু আমাদের প্লট তৈরির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি এটা তোমাদের লিখে দিয়েছি এখানে। চলো এবার আমরা নাটকটাকে একটু গল্পের আকারে ছোট্ট করে দেখে নিই, যাতে গোটা নাটকটা যখন আমরা পড়বো সেটা সম্পূর্ণটাই তোমাদের বুঝতে সুবিধা হয়। আয়ারল্যান্ডের পশ্চিমের একটি দ্বীপে থাকতেন একজন বৃদ্ধ মা মরিয়া। তার জীবন খুবই কষ্টের ছিল। সমুদ্রের ঢেউ তার একে একে 4 জন ছেলেকে, শন, সিমাস, স্টিফেন এবং প্যাচকে কেড়ে নিয়েছিল। এখন তার কেবলমাত্র 2টি ছেলে, বার্টলি এবং মাইকেল বেঁচে আছে বলে সে মনে করত। মরিয়ার 6 জন ছেলে ছাড়াও 2 জন মেয়ে ছিল। একজন হচ্ছে ক্যাথলিন এবং আরেকজন হচ্ছে নোরা। নোরা হচ্ছে ছোট মেয়ে এবং ক্যাথলিন হচ্ছে বড় মেয়ে। তো একদিন ছোট্ট মেয়ে নোরা চুপচাপ ঘরে ঢুকলো। তার হাতে ছিল একটি কাপড়ের পুটলি, পাদ্রী তাকে দিয়েছিলেন। এর ভেতরে ছিল একজন ডুবে মারা যাওয়া মানুষের জামা আর মোজা। পাদ্রী বলেছিলেন যদি এটা মাইকেলের হয় তাহলে বুঝে যেও সে মারা গেছে, আর যদি না হয় তাহলে কাউকে কিচ্ছু বলবে না, কারণ তোমার মা মরিয়া জানতে পারলে শোকে মারা যাবেন। ভাবো, তার একে একে 4 জন ছেলে তো মারা গেছে, সে ভাবতো যে তার 2টো ছেলে বেঁচে আছে, একটা হচ্ছে বার্টে, একটা হচ্ছে মাইকেল, এবং মাইকেলও যদি মারা যায় এই খবরটা সে জানতে পারে তাহলে সে শোকে দুঃখেই মারা যাবে। এই ভেবে নোরা এবং ক্যাথলিন দুজনেই জামা কাপড় পুটলিটা লুকিয়ে রাখলো যাতে মা জানতে না পারে। আর ঠিক তখনই মরিয়া ঘরে এলেন। তিনি চিন্তিত ছিলেন কারণ বার্টলি সমুদ্র পেরিয়ে গলওয়ের মেলায় ঘোড়া নিয়ে যেতে চাইছিল। তার মা মরিয়া তাকে বারবার বলেছিলেন যেও না বাবা, সমুদ্র আজ খুব খারাপ, আর আমার সব ছেলেই একে একে সমুদ্রেই ডুবে মারা গেছে। কিন্তু বার্টলি বলল আমায় যেতেই হবে, না হলে সংসার চলবে না। বার্টলি দড়ি চাইল ঘোড়ার জন্য। মা কাঁদতে কাঁদতে দড়ি দিলেন, কিন্তু আশীর্বাদ দিতে পারলেন না। এর কিছুক্ষণ পরে মেয়েরা মরিয়াকে বলল এটা অশুভ হয়েছে, কারণ কোনো যাত্রায় যাওয়ার সময় মায়ের আশীর্বাদ খুবই জরুরি। তাই মরিয়া ছুটে গিয়ে বার্টলিকে সমুদ্রের ধারে গিয়ে আশীর্বাদ দিলেন। ওদিকে নোরা আর ক্যাথলিন পুটলিটি খুলে দেখলো জামা আর মোজা দুটোই মাইকেলেরই, অর্থাৎ মাইকেল সুদূর উত্তরের সমুদ্রে ডুবে মারা গেছে। এটা জানতে পেরে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মরিয়া যখন ফিরে এলো তখন সে এসে তাদের জানালো আমি তাকে আশীর্বাদ দিলাম, কিন্তু আমি সমুদ্রের ধারে একটা অদ্ভুত দৃশ্য দেখেছি। বার্টলির লাল ঘোড়ায় চড়ে যাচ্ছিল আর তার পেছনেই ধূসর ঘোড়ায় মাইকেল বসেছিল, যা স্বাভাবিকভাবেই মৃত্যুর ইঙ্গিত দিচ্ছিল। কারণ তার মা মরিয়া, নোরা এবং ক্যাথলিন সবাই জানতো যে মাইকেল দূর সমুদ্রে গেছে কিছু রোজগার করে আনার জন্য। কিন্তু যখন সে দেখলো যে মাইকেল
মাইকেল বার্টলির পেছনেই আছে তখন সে বুঝতে পারলো যে মাইকেল আর বেঁচে নেই, সে বার্টলিকে নিতে এসেছে। এর কিছুক্ষণ পরেই গ্রামবাসীরা এলো, তারা বার্টলির মৃতদেহ নিয়ে এসেছে। বার্টলি সমুদ্রের ধারে ঘোড়ায় ধাক্কা খেয়ে পড়ে যায় জলের মধ্যে এবং সেখানেই ডুবে মারা যায়। এটা শুনে মরিয়া একদমই ভেঙে পড়ল এবং শেষমেশ তার মুখ দিয়ে কোনো সাড়া শব্দ বেরোচ্ছিল না, তার চোখ দিয়ে কোনো জলও বেরোচ্ছিল না। সে শেষ কথাটা যেটা বলল সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে খুব ধীর গলায় বলল, এখন আর সমুদ্র আমার কিচ্ছু করতে পারবে না, আমার সব ছেলেরাই চলে গেছে একে একে, ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল। তিনি তারপর হোলি ওয়াটার ছিটিয়ে প্রার্থনা করলেন। আর এই নাটকের শেষ হলো সমুদ্রের শক্তি ও মানুষের অসহায়ত্বের নীরব বার্তা দিয়ে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু ছবি তৈরি করেছি যেগুলো তোমাদের এই নাটকটিকে কল্পনা করতে আরও বেশি সহজ করে দেবে। যেমন দেখো এই ছবিটা, এটা হচ্ছে আয়ারল্যান্ডের যে বাড়ি গুহারগুলো হয় তার ভেতরের একটা ছবি। এটা হচ্ছে মরিয়ার নিজের বাড়ির ছবি। এখানে সুতো বোনার চরকা এবং তার সাথে পাশে আগুন জ্বলছে যেখানে কেক তৈরি হচ্ছে। এই সমস্ত দৃশ্যগুলো আমরা এক এক করে নাটকের মধ্যে পাবো। আমি জাস্ট খালি এখন ছবিগুলোকে তোমাদের দেখিয়ে রাখছি। এবার দেখো এই ছবিটা, এটা হচ্ছে অ্যারান দ্বীপপুঞ্জের যে খুব ঝোড়ো একটা বাতাস যখন বয় এবং বজ্রঘাত হয় তখন যে সমুদ্র ফুলে ফেঁপে ওঠে সেরকম একটা দৃশ্য। আর দেখতেই পাচ্ছ এর মধ্যে যদি কোনো মানুষজন পড়ে তো একদম সে মারা যাবে সঙ্গে সঙ্গেই। এরপর এই ছবিটা দেখো, এটা হচ্ছে মাইকেল যখন নৌকা নিয়ে বেরিয়েছিল আটলান্টিক ওশিয়ানে, তখন যখন খুব জোরে ঝড় চলছিল সেই ঝড়েতে মাইকেল ডুবে যাচ্ছে সেরকম একটা দৃশ্য। এরপরে এই ছবিটাকে দেখো, এটা হচ্ছে মরিয়া এবং তার দুপাশে দুই মেয়ে বসে আছে, একদিকে নোরা আর একদিকে ক্যাথলিন। এবং মরিয়ার যে দুজন সন্তান জীবিত আছে, একটা হচ্ছে মাইকেল আর একটা হচ্ছে বার্টলি। কিন্তু এই নাটকের মধ্যে আমরা দেখব মোট 4 জন ক্যারেক্টার কথা বলছে। এক তো মরিয়া কথা বলছে, দ্বিতীয় হচ্ছে বার্টলি তার ছেলে কথা বলছে, ক্যাথলিন কথা বলছে এবং নোরা কথা বলছে। এই 4 জন ক্যারেক্টারই একে অপরের সাথে কথোপকথন করছে এই পুরো নাটকটার মধ্যেই। তাই আমরা এই 4টি ক্যারেক্টারকে খুব ভালো করে জেনে নেব, প্রত্যেকটা ক্যারেক্টারের কি বৈশিষ্ট্য আছে, কি গুণ আছে এবং এই ক্যারেক্টারটির মধ্যে এমন কোনো ইম্পর্টেন্ট কথন আছে কিনা সেগুলো আমরা দেখে নেব। সব থেকে প্রথমে শুরু করা যাক মরিয়া, অর্থাৎ সবার মা যিনি, তার ক্যারেক্টার দিয়ে। তো মরিয়া হচ্ছেন একজন বৃদ্ধ মা যার 6টি ছেলে সাগরে হারিয়ে গেছে। জীবনের করুণ বাস্তবতা তাকে মর্মান্তিকভাবে ভেঙে দিয়েছে এবং এই নাটকের মধ্যে তার ব্যক্তিত্ব হিসাবে ফুটে উঠেছে হতাশ বা মনোবেদনায় সবসময় নিমগ্ন, ক্লান্ত, আশাহীন এবং তার মুখে সর্বদাই মৃত্যু ভয় ও ঈশ্বরের কাছে আরতি ফুটে ওঠে। এবার ভূমিকার দিক থেকে দেখতে গেলে ইনি হচ্ছেন নাটকের কেন্দ্রীয় চরিত্র। তার মাধ্যমে আয়ারল্যান্ডের উপকূলবর্তী মানুষের দুঃখ, দুর্দশা এগুলো ফুটে উঠেছে। যদি দর্শকের চোখ দিয়ে মরিয়াকে দেখা হয় তাহলে তারা অনায়াসে বুঝতে পারবে যে এই নাটকটি শুধুমাত্র একটি পরিবারের গল্প নয়, বরং এটি একটি সমুদ্রের বিরুদ্ধে মানুষের পরাজয়ের গল্প। এই ড্রামার মধ্যে তার বিখ্যাত যে লাইনটি যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে দে আর অল গন now and there isn't anything more the sea can do to me। অর্থাৎ যার মানে সবাই চলে গেছে, এখন আর সাগর আমার কোনো কিছুই করতে পারবে না। চলো এর পরের যে ক্যারেক্টার বার্টলি, যিনি হচ্ছেন মরিয়ার ছেলে, তার চরিত্রের বিশ্লেষণ করা যাক। প্রথমত তিনি মরিয়ার শেষ জীবিত ছেলে। সে গ্যালোয়েতে ঘোড়া বিক্রি করতে যাচ্ছে, যদিও তার মা সেটা চায় না। দ্বিতীয়ত এই নাটকের মধ্যে তার ব্যক্তিত্ব হিসাবে সাহসী, দায়িত্ববান এবং বাস্তববাদী মানুষের একটি চরিত্র ফুটে উঠেছে। সে জানে তার সংসার চালাতে হলে তাকে যেতেই হবে সমুদ্রে। এই নাটকে তার যাত্রা ও মৃত্যু নাটকেও একটি মোড় এনে দিয়েছে এবং তিনি যে সমুদ্রের একজন রাইডার, তিনি সমুদ্রের যাত্রী, সেটাই এই নাটকের মূল নামকরণ হিসাবে ফুটে উঠেছে। দর্শকের চোখে নাটকে তার উপস্থিতি অনিবার্য ট্র্যাজেডির পূর্বাভাস হিসেবে কাজ করে এবং তার দৃঢ়তা, মায়ের প্রতি নিষ্ঠা দুটোই মন ছুঁয়ে যায়। নাটকে তার বিখ্যাত যে লাইনটি সেটা হলো ইটস হার্ড সেট আই অ্যাম টু গো, অর্থাৎ আমায় যেতেই হবে আর কোনো উপায় নেই। চলো এবার আমরা মরিয়ার বড় মেয়ে ক্যাথলিনের সম্বন্ধে কিছু জিনিস জেনে নিই।
প্রথমত তিনি যেহেতু বাড়ির বড় মেয়ে তাই তিনি পরিবারের এক প্রকার স্তম্ভ স্বরূপ। তার সাথে তিনি হলেন দায়িত্বশীল ও বিচক্ষণ ব্যক্তিত্ব হিসেবে ফুটে উঠেছে এই নাটকের মধ্যে। পরিণত, শান্ত, মায়ের পাশে সবসময় থাকে যিনি, এবং সে ঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই নাটকে তার ভূমিকা, নাটকের শুরুতেই সে পরিবারের একত্রে রাখার চেষ্টা করে, সাগরের আশঙ্কা আর মায়ের চিন্তার মধ্যে ভারসাম্য ধরে রাখে। দর্শকদের চোখে দেখলে দর্শকরা খুব সহজেই বুঝতে পারবে ক্যাথলিনের সেই কণ্ঠস্বর যে বাস্তবতাকে মেনে নিয়েও পরিবারের শান্তি হয়ে দাঁড়িয়ে থাকে। এই নাটকের মধ্যে তার সবথেকে গুরুত্বপূর্ণ লাইনটি হলো, হোয়াট ইজ ইট ইউ আর সেইং নোরা? তুই কি বলছিস নোরা? দেয়ার ইজ এ বিট অফ এ কোট গন দ্যাট উড বি নোন। একটা কোটের টুকরো আছে যেটা দেখে চিনে ফেলা যাবে। এবার বাড়ির সবথেকে ছোট মেয়ে নোরার সম্বন্ধে আমরা কিছু জিনিস জেনে নিই। প্রথমত, সে মরিয়ার কনিষ্ঠ কন্যা। তার সাথে তার মনোভাব সহজ ও সরল এবং আবেগপ্রবণ, অনেকটাই শিশু সুলভ। ব্যক্তিত্বের দিক থেকে দেখলে সে নির্ভীক নয় কিন্তু কৌতূহলী। বড় বোন ক্যাথলিনের নির্দেশ মেনে সবসময় চলে। নাটকে তার ভূমিকায় দেখা যায়, নাটকের সূচনায় সে খবর নিয়ে আসে একজন মৃতদেহ পাওয়া গেছে এবং হয়তো সেটা তার ভাই মাইকেলের। সে নাটকের রহস্য ও উত্তেজনা তৈরি করে। দর্শকের চোখ দিয়ে দেখলে নোরা যেন আমাদেরই মতন, যে জানে না সামনে কি হতে যাচ্ছে, কিংবা প্রতিটি মুহূর্ত এক ধরনের ভয় ও আশা নিয়ে থাকে। নাটকের মধ্যে তার গুরুত্বপূর্ণ লাইনটি হলো, দেয়ার ইজ এ বিট অফ এ শার্ট গট আউট অফ দ্য সি, অর্থাৎ সাগর থেকে একটা শার্টের টুকরো পাওয়া গেছে। আশা করছি নাটকটি নিয়ে তোমাদের যে কোনো ছোটোখাটো জিনিস সেই সমস্ত কিছু আমি কভার করতে পেরেছি এবং ক্যারেক্টারগুলোকেও খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি। শেষে একবার প্রতিবারের মতনই এবারেও আমরা রিক্যাপ করে নিই সমস্ত ডিটেলস যেগুলো তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। তাই এই স্লাইডটাকে অবশ্যই পরীক্ষার আগে পড়ে যাবে। প্রথমত টাইটেল কি? রাইডার্স টু দ্য সি। দ্বিতীয় অথর হচ্ছে জন মিলিংটন সিঞ্জ। পাবলিশ কবে করা হয়? ফার্স্ট পারফর্ম করা হয়, দেখো পারফর্ম যখন করা হয় এই নাটকটি সেটা হচ্ছে 1904 সালে। কোথায় হয়? মোলস ওর্থ হল, ডাবলিনে, অ্যাবে থিয়েটারে নয়। এবং ফার্স্ট লিখিতভাবে পাবলিশ করা হয়, দেখো লেখা আছে ফার্স্ট পাবলিশ ইন প্রিন্ট, 1909 সালে করা হয়। আর এটা হচ্ছে দ্য ওয়ার্কস অফ জন এম সিঞ্জ। এই বইটি যখন প্রকাশ হয় তখন সেখানে আমরা ফার্স্ট লিখিত আকারে পাই এটাকে। এই নাটকটি প্রাথমিকভাবে লেখা হয়েছিল হিভার্নো ইংলিশে। হিভার্নো ইংলিশ হচ্ছে আইরিশ ইংলিশ যেটাকে বলা হয়। আর এটা সিটিংস হচ্ছে অ্যারান আইল্যান্ডস, এটা তো আমরা পড়েই নিয়েছি। জনরা হচ্ছে ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে এখানে মৃত্যুর সঙ্গে যুক্ত আছে। নাটকের মধ্যে আমরা মৃত্যুকে দেখতে পাবো। এবং নাটকটির মধ্যে থিমস যেগুলো ব্যবহার করা হয়েছে, প্রথমত ফেথ অর্থাৎ ভাগ্যের খেলা, এবং তার সাথে নেচার্স পাওয়ার, প্রকৃতির শক্তি, গ্রিফ, শোক, লস, ক্ষতি, এবং স্পিরিচুয়াল স্ট্রেংথ বা আধ্যাত্মিক শক্তি। এই সমস্ত বিষয়বস্তুগুলোই নাটকের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। সিম্বল হিসাবে সমুদ্রকে দেখানো হয়েছে ফেথ মানে ভাগ্য, ডেথ মৃত্যু, এবং ডেস্টিনি অর্থাৎ নিয়তির প্রতিনিধিত্ব করছে এমন একজন। আর সবথেকে ইম্পর্টেন্ট যদি কোনো কোট আমি বলি সেটা হচ্ছে ওই মরিয়ার কথাটা, দে আর অল গন নাও অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি। মেন ক্যারেক্টার হিসেবে 4 জন আছে, মরিয়া, ক্যাথলিন, নোরা আর বার্টলি। আর শেষ সিগনিফিকেন্স হিসাবে এটা রিয়েলিস্টিক পোর্ট্রেয়াল অফ আইরিশ রুরাল লাইফ, মানে আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের যে গ্রামীণ জীবন সেটার সম্বন্ধে আমাদের বাস্তব যে চিত্র সেটা তুলে ধরেছে। আর তার সাথে পোয়েট্রিক ট্র্যাজেডি, এটা হচ্ছে একটা কাব্যিক ট্র্যাজেডি বলতে পারো, মানে যেখানে মৃত্যু থাকবে। আজকে এত দূর অবধি আমরা রাখছি, পরের দিন থেকে আমরা পুরো ড্রামাটাকে পড়া শুরু করব। আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।